This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নরেন্দ্র মোদীর বক্তব্য শুরুর আগে আরামবাগের সভায় বক্তব্য রেখেছিলেন শুভেন্দু অধিকারী। এবার অমিত শাহের ক্ষেত্রটা মনে পড়ছে। তারা জানতেন তখন যে রাজ্যে তো আমরা 19 সালে 18টা সিট জিতেছি, হয়তো তার থেকে আরেকটু বেশি টেশি হবে। সেটা প্রাথমিকভাবে যখন আলোচনা হয়েছিল তখন ওই 25-25 শোনা গেছিলো। অমিত শাহ যখন এই রাজ্যে এলেন তাদের সাথে বৈঠক করলেন, শুনলেন কীরকম কঠিন লড়াই, সব কিছু শুনে টুনে যাওয়ার সময় টার্গেটটা যেটা তারা 25 ধরেই খুব কঠিন হবে ভাবছিলেন, টার্গেটটা 35 করে দিয়ে চলে গেলেন। এবার আজকে দেখলাম তার থেকে আরেক ধাপ এগিয়ে আর কি। অমিত শাহের সেই 35-এর টার্গেট পূরণে যথাসাধ্য লড়াই করবেন বলে ওই সেখানে শুভেন্দু অধিকারী তো প্রতিশ্রুতি দিয়ে দিলেন যে মোদিজি এসছেন, শুনে যান, যে টার্গেটটা তাদের দেওয়া হয়েছে খুব কঠিন, 35 সিটের লড়াই, 35টা সিট আনতে হবে 42টার মধ্যে, খুব কঠিন, কিন্তু যথাসাধ্য তারা লড়বেন, লড়াই ছাড়বেন না, এরকম একটা প্রতিশ্রুতি তিনি বক্তব্য রাখতে উঠে দিয়েছিলেন। আর তারপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে টার্গেটটা সোজা আরও খানিকটা বাড়িয়ে দিলেন, বলে দিলেন বাংলায় 42-42ই চাই। ভাবুন, এইটা কিন্তু মজার ব্যাপার। তৃণমূলও বলে তারা 42-42 চাই। এবার বিজেপি এক কোথাও গিয়ে মনে হচ্ছিল তারা তো রিয়েলিস্টিকভাবে পুরো ব্যাপারটাকে হিসেব করছেন, কিন্তু তারাও এখন 42-42 চলে গেল। এবার বঙ্গ বিজেপির কর্তাদের মনের অবস্থাটা ভেবে দেখুন তো, তারা একরকম মানসিক প্রস্তুতি একবার নিচ্ছেন 25-এর জন্য, মানে 18 থেকে 25-এ পৌঁছবেন এটা ভেবেই যখন তাদের কালঘাম ছুটছে, তখন সেই টার্গেটটা হঠাৎ হয়ে গেছিলো 35। এবার 35-এর টার্গেট নিয়ে দেখলেন হয়ে গেছে 42। পরীক্ষার রুটিন সামনে এসে গেছে, আপনি পরীক্ষা দিতে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন, পরীক্ষার দিন আগের দিন দেখলেন সিলেবাসটা হঠাৎ বড় হয়ে গেছে, বেড়ে গেছে। কী হবে বলুন তো, এদের মুখগুলো দেখে সেরকমই মনে হচ্ছিল। আচ্ছা, এছাড়া প্রধানমন্ত্রী আজ অন্য অপ্রত্যাশিত কিছু কি বলেননি? আজ বাংলায় বক্তব্য শুরু করেছেন, তাতে অবশ্য নতুনত্ব কিছু নেই। এর আগে বহুবার নরেন্দ্র মোদীর মুখে ওই বাংলা শুনেছেন বাঙালিটা। আরামবাগের সভায় খানাকুলের ভূমিপুত্র রাজা রামমোহন রায়ের উল্লেখ করলেন। এটাও তো হোমওয়ার্ক টিমের কাজ, খুব ভালো তারা হোমওয়ার্ক করেন, সেটা নিয়েও খুব একটা কিছু বলার নেই। কিন্তু যেটা বললেন, যেটা শুনলেন এর আগে, সেটা কতদূর সুদূর প্রসারী একটা প্রভাব রেখে গেল বুঝতে পারলেন? এটা তো অপ্রত্যাশিত। সন্দেশখালিকে সামনে রেখে মুসলিম মহিলা সমাজকেও সরাসরি বার্তা দিয়ে গেলেন, এটা কিন্তু চমকপ্রদ। তবে একটা কথা বলছি, এতে কি সত্যি অবাক হওয়ার কিছু আছে? বোধহয় নেই। খেয়াল করে দেখুন, আপনাদের একটু মনে করিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন এই নেতারা চমক যখন দেন মনে হয় একদম হঠাৎ আকাশ থেকে কিছু একটা পেরে নিয়ে এসে দিলেন। খেয়াল করে দেখবেন তার পেছনে একটা প্রসেস থাকে, তার একটা ইতিহাস থাকে আর কি, তার ধারাবাহিকতাতেই তারা কোথাও আর কি সেটাই রকম ফের করে সামনে নিয়ে এসে হাজির করেন। খেয়াল করুন, বাদল অধিবেশন চলাকালীনই দলের সাংসদদের ক্লাস নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তার স্পষ্ট নির্দেশ কী ছিল? বলা হয়েছিল মুসলিমদেরও কাছে টানতে হবে, সেই জন্য যেতে হবে বিভিন্ন জায়গায়, মুসলিম প্রধান এলাকাগুলোতে গিয়ে তাদের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করতে হবে, তাদের অভাব অভিযোগ শুনতে হবে। রাম মন্দিরের উদ্বোধনে মুসলিম সমাজের বহু ধর্মগুরু এবং বিশিষ্ট মানুষের কাছে কিন্তু আমন্ত্রণপত্র গেছে। রাম মন্দিরের দরজাও সব ধর্মের জন্য উন্মুক্ত, এই বার্তাটাও দেওয়া হয়েছে। আর সন্দেশখালি নিয়ে মুসলিম মহিলাদের বার্তা, এই বক্তব্য প্রধানমন্ত্রী এই মঞ্চে দাঁড়িয়ে স্থির করেননি, এটাও তো বলবেন বলেই প্রস্তুত হয়ে এসেছিলেন, কারণ তিনি জানেন এটা বলার মতো ক্ষেত্র তো আগের থেকে প্রস্তুত আছে। অতীতেও যে জিনিসটার জন্য ওই উত্তরপ্রদেশে তারা বহু মুসলিম প্রধান এরিয়ায় জিতেছেন, সেটা তো ছিল ওই 3 তালাক রদের ক্ষেত্রটা, তার জন্য বহু মুসলিম মহিলার ভোট তারা পেয়েছিলেন। এটা তো বিভিন্ন অ্যানালিসিস বিশ্লেষণ এগুলোতে উঠে এসেছিল। ফলে এই একটা বিষয়, সেটা যে শুধু কিছু উত্তরপ্রদেশের কারোর জন্য অ্যাপ্লিকেবল এরকম তো না, সেটা তো বাংলার মুসলিম মহিলাদের জন্য বহু ক্ষেত্রে সেটা প্রভাব ফেলবে। ফলে ক্ষেত্রটা প্রস্তুত হয়েছিল। তাই জন্য
ওই আগের থেকেই তিনি একটা মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছিলেন এবং তিনি ওই ক্ষেত্র প্রস্তুত করে ফেলে রেখে দিয়েছিলেন। 14ই ফেব্রুয়ারি আপনাদের মনে করে রাখি, সন্দেশখালি যেতে গিয়ে বাধা পেয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। গাড়ির বনেটে দাঁড়িয়ে বক্তব্য রাখছিলেন, ধাক্কাধাক্কিতে পড়ে যান। তখন সুকান্ত মজুমদারের সঙ্গে কে ছিলেন? সানিয়া পারভীন, বিজেপি নেত্রী, কিন্তু জাতিগত পরিচয় মুসলিম এবং হিজাব পরিহিতা। কর্ণাটকে 2 বছর আগে হিজাব নিয়ে কি বিতর্ক হয়েছিল তা কিন্তু সকলের জানা। এবার সানিয়া পারভীনকে সামনে রেখে সেই হিজাব বিতর্ককেও কি তাহলে ঝেড়ে ফেলতে চেয়েছিল বিজেপি? দেখুন, তাদের সম্পর্কে ধর্মীয় মেরুকরণের যে ব্যাপারটা দেখে দেওয়া হয়, ওই পাশে সানিয়া পারভীনকে দাঁড় করিয়ে সে ব্যাপারে এখানকার ক্ষেত্রে একটা বার্তা দেওয়া হলো, আর হিজাবের ক্ষেত্রে সর্বভারতীয় বার্তা গেল। আর তার মধ্যে দিয়ে এই আজকে নরেন্দ্র মোদী যে আহ্বানটা জানালেন তার ক্ষেত্রটা প্রস্তুত হয়ে গেল। মজার ব্যাপার হচ্ছে, অধীর চৌধুরী যখন সন্দেশখালি যান তার সঙ্গেও কিন্তু একজন মুসলিম মহিলা ছিলেন। একদিকে শাহজাহানকে সামনে রেখে তৃণমূলের বিরুদ্ধে তোষণের অভিযোগ, আর অন্যদিকে মুসলিম মহিলাদের সরাসরি আহ্বান জানিয়ে নিজেদের গা থেকে মেরুকরণের অভিযোগটা ঝেড়ে ফেলা। তৃণমূল জানতো সন্দেশখালি নিয়ে নরেন্দ্র মোদী আক্রমণাত্মক হবে। নিশ্চয়ই বলতেন কিভাবে ইডি তারা ধরে রেখেছিলেন, যে ইডি কিভাবে আক্রান্ত হয়েছে, কিভাবে কেন্দ্রীয় বাহিনী আক্রান্ত হয়েছে, কিভাবে ওখানকার মানুষজন শাহজাহানের অত্যাচারের শিকার হয়েছেন, তাদের বিরুদ্ধে মুখ খুলেছেন। তাই জন্যে সেই জায়গাটায় যখন শাহজাহান গ্রেফতার হয়ে গেলেন, তৃণমূল হয়তো ভেবেছিল যে তাদের যে ইস্যুটা কোথাও গিয়ে ক্ষেত্রটা প্রস্তুত হচ্ছিল সেটা কিন্তু আগেই মেরে দেওয়া গেল। ব্রাত্য বসু বলেছিলেন সন্দেশখালি, সেখানে তো আর সন্দেশ নেই, সব খালি। সন্দেশখালি নিয়ে এরপর আর কোনো আলোচনা হবে না। তাহলে এখন কি মনে হচ্ছে, ঠিক ভেবেছিলেন? যতক্ষণ না নরেন্দ্র মোদী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গদেশে আসছেন, ততক্ষণ এই শেখ শাহজাহান এবং সন্দেশখালি ইস্যুটা জিয়ে রাখতে। মাননীয় প্রধানমন্ত্রী যখন আসবেন, উনি দেখবেন, আমরা সবাই জানি যে বিজেপি এতদিন ধরে ওনার কাছে তো খবর তৈরি করতে চাইছিল ইস্যু বাঁচিয়ে রাখতে। তা উনি সে দেখবেন, আমরা সবাই জানি সন্দেশ শব্দটা আরেকটা অর্থ হচ্ছে খবর। কাল দেখবেন উনি সন্দেশ খালি, খবর নেই। সুতরাং খেয়াল করে দেখুন, যে জায়গাটায় মোদির জন্য কোনো খবরই আর রইল না বলে মনে করছিলেন ব্রাত্য বসু, সেই জায়গাটায় মোদি কিন্তু আগের থেকে তার নিজস্ব একটা সম্ভাব্য ভোট ব্যাংককে দেখতে পেয়েছেন, অথবা কারোর একটা ভোট ব্যাংককে দেখতে পেয়েছেন যার আঘাত হানার জায়গাটা তার সামনে পরিষ্কার হয়ে গেছিলো, যে এই জায়গাটা আঘাত করলে সেই ভোট ব্যাংকের মধ্যে চির ধরবে। সবাই ভাবলেন, তিনিও বললেন, এটাও খুব ইন্টারেস্টিং, তিনিও বললেন, সবাই দেখলেন যে এক্ষেত্রে ওই ধর্মীয় মেরুকরণের জায়গাটার থেকে বিপরীত ধর্মী একটা প্রচার করলেন নরেন্দ্র মোদী। তিনি শুধু মুসলিম সমাজকে বার্তা দিলেন, শুধুই কি মুসলিম সমাজকে বার্তা দিলেন, নরেন্দ্র মোদী ওই জায়গাটায় দাঁড়িয়ে বার্তাটা তুলে দিলেন অ্যাকচুয়ালি মহিলাদের, হিন্দু মুসলিম নির্বিশেষে মহিলাদের। হিন্দুদের জন্য তো তার বক্তব্য থাকবেই, মহিলাদের জন্য বক্তব্যটা রয়েছে, এটা তো ইমপ্লয়েড, এটা তো ধরেই নিতে হবে। যা ওখানকার নিয়ে অভিযোগ, যা তার দল এতদিন ধরে করে এসছে, সবই তো ওখানকার মহিলাদের জন্য। এবার আরও নির্দিষ্ট করে বললে, যাদের জন্য সবাই ধরে নিচ্ছিলেন তারা গলা ফাটাচ্ছেন, তার বাইরেও বাকি যারা পড়েছিলেন তাদেরও কিন্তু ওই ব্র্যাকেটের মধ্যে নিয়ে এলেন নরেন্দ্র মোদী। মহিলা ভোট ব্যাংক, হিন্দু মুসলিম মিলিয়ে। এবং খেয়াল করে দেখুন, সাম্প্রতিককালে এই ভোট ব্যাংক প্রায় 3.08% বেড়ে গেছে, অনেকটা বৃদ্ধি ভোটের হিসেবে। এই ভোট ব্যাংকটা তার অধিকাংশই কিন্তু তৃণমূলের দখলে থাকে, লোকে শুধু মুসলিম ভোট দেখছে। এক্ষেত্রে কিন্তু নরেন্দ্র মোদী আরও বৃহত্তর একটা ভোট ব্যাংককে দেখলেন এবং সেখানে ঘা মেরে গেলেন। মনে করলেন যদি কোনোভাবে চির ধরাতে পারেন তাহলে কিন্তু তার নিশ্চিত ডিভিডেন্ড তার দল পাবে এই আসন্ন ভোটে। শহর কলকাতায় দেখতে পাবেন, মফস্বলের বাজারে গেলেও দেখতে পাবেন যে বড় বড় লোহার চৌবাচ্চায় মাগুর শিঙি এরা সব সাঁতার ঠাতার কাটছে। খেয়াল করে দেখবেন যখন বাজারে যাবেন, এদের জিওন মাছ বলে, অনেকেই মানে জ্যান্ত থাকে বলে লোকে, বিশেষ করে পেট খারাপ হলে বা রক্ত হয়, এরকম বিভিন্ন কারণে এই মাছগুলো খুব পছন্দ করে। কিন্তু তাদের সবথেকে বড় ক্যারেক্টার কি?
যে তারা ওই রকম জল টলের মধ্যে বেঁচে থাকে সব সময়, বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতেও তারা লড়াই করে বেঁচে থেকে যায়, কোথাও মারা যায় না আর কি। ব্রাত্য বসু গতকাল অভিযোগ করেছিলেন যে সন্দেশখালীকে ওই জিওন ইস্যু করে রাখতে চাইছে বিজেপি, মানে জিয়ে রাখতে চাইছে। তাহলে তারা কি চাইছেন? ওটা যদি অভিযোগ হয়, বিজেপির বিরুদ্ধে অভিযোগ হয়, তাহলে তারা কি চাইছেন? তারা সে তাহলে উল্টোটা চাইছেন, যা বিজেপি চায় তারা তো উল্টোটা চান। তাহলে কি তারা চাইছিলেন যে সন্দেশখালীর ইস্যুটা ধামাচাপা পড়ে যাক? কিন্তু শাহজাহান গ্রেফতার হলেই সন্দেশখালী শান্ত হয়ে যাবে, সেটা ঠিক ভাবনা। তাহলে তো অপারেশন সূর্যোদয়ের পর নন্দীগ্রামও শান্ত হয়ে যেত। বামেরাও তো এইরকমই আশা করেছিলেন, বলি না বামেদের ভূত এখন এই তৃণমূলের ঘাড়ে চেপেছে। ভাবনা চিন্তা সব কিছুতে কি সিমিলারিটি। কুর্সিতে আসলে যারা যখন বসে থাকেন না, তারা বোধহয় সবসময় একই রকম ভাবেন, জানেন তো। তৃণমূলের কথায় কথায় এই বামেদের ভুলগুলো যখন উঠে আসে, তখন মনে হয় যে বামেদের যখন বিভিন্ন ভুলের জন্য তারা দোষে, তাহলে ভুলগুলোকে কেন মনে রাখেনি। অমিত শাহ এখনও ইন্ডিয়া ঐক্যে পরিবারতন্ত্রকে আক্রমণ করার সময় মমতা অভিষেকের নামও নেন। প্রধানমন্ত্রী কিন্তু অভিষেকের নাম না নিয়ে বাম আর কংগ্রেসকে বেশ কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন, কিন্তু দুর্নীতির ইস্যুটাকে ছেড়ে দেননি। বাংলায় জমি আরও পোক্ত করতে প্রধানমন্ত্রী সন্দেশখালীর জমি আন্দোলনকে হাতিয়ার করেছেন, এবং নরেন্দ্র মোদীর সন্দেশ মানে বার্তার সাথে বাংলার গ্রামে গঞ্জের মানুষ তারা একমত হবেন কি না সেটা তো এই ভোটে বোঝা যাবে। 2011 সালের ভোটে তার আগের 5 বছরের ডিভিডেন্ড তুলেছিল তৃণমূল। 2006 সালে সিঙ্গুর, 2007-এ নন্দীগ্রাম, 2008-এ লালগড়, পরপর সব কটা এটা বড় বড় তাদের জন্য রাস্তা খুলে দিয়েছিল, আর সেই আন্দোলনগুলো সুফল পেয়ে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুরের আন্দোলন শুরু হয়েছিল জমি আর জীবন জীবিকা রক্ষা কমিটির ব্যানারে, মনে আছে আপনাদের? নেতৃত্বে কে ছিলেন? স্থানীয় মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য আর স্থানীয় কৃষক বেচারাম মান্না। এরা আরও অনেকে ছিলেন, এরা এই মুখ হয়ে উঠেছিলেন। দুজনেই পরে তৃণমূলে যোগ দেন, বিধায়ক হন, মন্ত্রীও হয়েছিলেন। এবার বেচারাম মান্না এখনও তৃণমূলে আছেন, কিন্তু রবীন্দ্রনাথ ভট্টাচার্য তৃণমূল ছেড়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে। 2021-এ সিঙ্গুরে বিজেপির টিকিটে ভোটে লড়েছিলেন, কিন্তু তারপর থেকে আবার তাকে ওই খানিকটা দূরেই সরে রয়েছেন আর কি। আজ রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলেছেন যে জমি আন্দোলনের সহযোগিতায় তৃণমূলের এই ক্ষমতায় আসা, সেই জমি আন্দোলনই নাকি তৃণমূলের ক্ষতি করবে। সিঙ্গুরে শুরু আর সন্দেশখালীতে শেষ। আচ্ছা, সিঙ্গুরের মাস্টারমশাইয়ের ভবিষ্যৎবাণী নিঃসন্দেহে বিজেপিকে খুশি হয়তো করবে, কিন্তু রাজনৈতিক অঙ্কে সিঙ্গুর ইজ ইকুয়াল টু সন্দেশখালী হবে কি না সেটা তো সিঙ্গুরের মাস্টারমশাইয়ের হাতে নেই। সেটা কে ঠিক করবে? জনতা, তাই না? আসলে ভোট বসন্তে জনতার কিন্তু ওই কোকিল কণ্ঠী হওয়ার এই একটাই সুযোগ। 2024 সালে সেই একই জমি আন্দোলন শুরু হয়েছে। সন্দেশখালীতে তাদের জমিকে কেড়ে নিতে চাচ্ছে, তার সঙ্গে অন্যান্য গুরুতর অভিযোগও যুক্ত আছে। কিন্তু এখানে যে সরকার জমি আন্দোলন করে ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছিল, তৃণমূল সরকার মমতার নেতৃত্বে, আজকে সেই সরকারি না হলে সরকারের নেতৃত্বের দ্বারা জমি চাষির কাছ থেকে কেড়ে নিয়ে বিপুল বিক্ষোভ সৃষ্টি হয়েছে, এবং সে আন্দোলন আজকে এত ভয়াবহ এবং তীব্র আকার ধারণ করেছে। আমি সামান্য সেখানের সঙ্গে কোনো প্রত্যক্ষ যোগাযোগ না দেখেও যেন বুঝতে পারছি এখানে পতনের সুর বেজে উঠেছে।